নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূগোলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আমাদের প্রথম যে প্রশ্ন আপনারা দেখতেই পাচ্ছেন, 1 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত। আমাদের ভারতবর্ষে দুটো ইম্পর্ট্যান্ট দ্বীপ আছে, একটা হচ্ছে ব্যারেন এবং একটা হচ্ছে নরকুন্ডাম। এই দুটো দ্বীপই আমাদের অবস্থিত বঙ্গোপসাগরের মধ্যে, ঠিক আছে। এবং এই ব্যারেন দ্বীপ সম্পর্কে আমরা যদি আর একটু বেশি জানতে চাই তাহলে এর টোটাল এরিয়া, এটা আপনারা মনে রাখুন, এর টোটাল এরিয়া হচ্ছে 8.34 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এটা হচ্ছে এর টোটাল এরিয়া। এর লেংথ কত? এর লেংথ হচ্ছে 3.4 কিলোমিটার এবং এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে দৈর্ঘ্য। এবং যদি প্রস্থ বলা হয় তাহলে কত হবে? এর প্রস্থ হচ্ছে 3.1 কিলোমিটার। এটা ইরাপ্ট হয়েছিল কোন সময়টাতে? এটা 1995-এ একবার ইরাপ্ট হয়েছিল, ঠিক আছে। এবং এর থেকে এই জন্য একে আগ্নেয়গিরিও বলা হয়, মাঝে মধ্যে এটা কিন্তু ইরাপ্ট হয়। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম হচ্ছে যমুনা। যমুনা নামে কিন্তু আরো দুটো নদী আছে, ঠিক আছে। যমুনা নামে আরো দুটো নদী আছে, মোট তাহলে তিনটে হচ্ছে। একটা হচ্ছে যখন বাংলাদেশের প্রধান নদী যদি বলা হয় তাহলে কিন্তু হবে যমুনা। যেমন ব্রহ্মপুত্র যখন বাংলাদেশে ঢুকছে সেই সময় ব্রহ্মপুত্রের নাম হচ্ছে যমুনা, এবং আমাদের পশ্চিমবঙ্গে একটা নদী আছে যার নাম হচ্ছে যমুনা। যমুনা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে একবার দেখুন। এগুলো কিন্তু নদীর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, জানতে চায়। যমুনা হচ্ছে উত্তরাখণ্ড স্টেট, তারপর হচ্ছে হিমাচল প্রদেশ, আর হচ্ছে উত্তরপ্রদেশ, এছাড়াও আছে হরিয়ানা আর দিল্লি, ঠিক আছে। এই স্টেটগুলোর উপর দিয়ে কিন্তু যমুনা গেছে, ঠিক আছে। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই দিল্লির উপর দিয়ে যখন যমুনা গেছে। এবং যদি বলা হয় যমুনার নদীর উপর কি কি সিটি অবস্থিত, তাহলে কি হবে? যমুনানগর, ঠিক আছে, যমুনানগর। আর হচ্ছে দিল্লি তো আছেই, খুব ইম্পর্ট্যান্ট সিটি দিল্লি। আর হচ্ছে ফরিদাবাদ, ঠিক আছে। মথুরা, আগ্রা, আপনারা আগ্রাটা সকলেই জানেন, মোস্ট ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে ইতোয়া আর এলাহাবাদ, যদিও এলাহাবাদটা একটা সঙ্গমে অবস্থিত, এলাহাবাদ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখুন, গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে কোথায়? আপনারা জানেন গঙ্গা নদী হচ্ছে একটা আদর্শ নদী, তার কারণ এটাতে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটেই দেখা যায়। এবং এই গঙ্গা নদী পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে, তখন গঙ্গার এটা কি হচ্ছে? নিম্নগতি এই সময়টাতে। এটা হচ্ছে ধুলিয়ানে। এই ধুলিয়ানটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন দেখুন, দেরাদুন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেরাদুন শহরটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরকম গঙ্গা নদীর তীরে অবস্থিত আরেকটি শহরের নাম হচ্ছে কানপুর, ঠিক আছে। আরো অনেক আছে, এখানে আমরা জাস্ট দুটোই লিখেছি, একটা হচ্ছে কানপুর এবং একটা হচ্ছে দেহরাদুন। দেহরাদুনটা কোন স্টেটে অবস্থিত? দেহরাদুন হচ্ছে উত্তরাখণ্ড, খুব ইম্পর্ট্যান্ট, উত্তরাখণ্ড। দেহরাদুন নিয়ে অনেক কিছু প্রশ্ন আসতে পারে। এবং এই সিটিটা কখন ফর্মড হয়েছিল? এই সিটিটা ফর্মড হয়েছিল 1676, ঠিক আছে। আমরা একবার বলেছিলাম রাসবিহারী কোন জায়গাতে প্রথম কেরানি হিসাবে নিযুক্ত হয়েছিলেন, সেটাও কিন্তু হচ্ছে এই দেরাদুনে অরণ্য গবেষণাগার আছে, আরো অনেক কিছু গবেষণাগার আছে। দেরাদুন সম্পর্কে আপনারা ইন ডিটেলস পড়বেন, এখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মপুত্র নদকে বাংলাদেশে কি বলে? একটু আগে আমরা বললাম বাংলাদেশের প্রধান নদী কি? বাংলাদেশের প্রধান নদী হচ্ছে কিন্তু যমুনা, এবং ব্রহ্মপুত্র নদকে বাংলাদেশে বলা হয় যমুনা। ভারতের ভৌগোলিক সীমার মধ্যে প্রবাহিত নদী কোনটা? লুনি হচ্ছে ভারতবর্ষের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী কাকে বলে? অন্তর্বাহিনী নদী হচ্ছে, এটা ধরুন ভারতবর্ষ, ঠিক আছে, এটা ধরুন ভারতবর্ষ। এখানের এই ভারতবর্ষের মধ্যেই যদি কোনো নদীর উৎপত্তি হয়, ধরুন এখান থেকে লুনি নদীর উৎপত্তি, এরপর এই কোনো নদী সাগর বা উপসাগরে কিন্তু তার পড়া চলবে না।
এখানে আমাদের অন্তর্বর্তী কোনো জায়গাতে কোনো জলাশয়ে সেটা পতিত হবে, সেই জন্য লুনিকে অন্তর্বাহিনী নদী বলা হয়। আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান এর উৎস কোথায়। ঠিক আছে, এর উৎস কোথায়, এটা কিন্তু কোন কনফিউজিং, তার কারণ বিভিন্ন বইয়ে দুটো অপশন থাকে। আপনারা জানান, আমরা সঠিক উত্তর দিয়ে প্রোভাইড করে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, লুনি নদীর উৎস কোথায়, এটা কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। সিন্ধু নদের মোহনা কোথায় অবস্থিত বা কোন দেশে? সিন্ধু নদের মোহনা, সিন্ধু নদটা শেষ পর্যন্ত পাকিস্তানে গেছে আপনারা জানেন। তাহলে সিন্ধু নদীর মোহনা কোথায় অবস্থিত হবে? এটা পাকিস্তানে অবস্থিত হবে। দণ্ডকারণ্য উচ্চভূমির সিহাওয়া কোন নদীর উৎস? দণ্ডকারণ্যের উচ্চভূমি এটা হচ্ছে মহানদীর উৎস। উড়িষ্যার ভিতর দিয়ে মহানদীটা গেছে। উড়িষ্যার একটা মোস্ট ইম্পর্টেন্ট নদী। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই চারটে নদী কিন্তু একই রকম ভাবে আপনাকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু সবই বেশিরভাগ এমনি জলে পুষ্ট, তাই সারা বছর এটাতে জল নাও থাকতে পারে, বিভিন্ন জায়গাতে জল কমে যায়। ঠিক আছে, ত্রিম্বক উচ্চভূমি কোন নদীর উৎসস্থল? ত্রিম্বক উচ্চভূমি হচ্ছে গোদাবরী নদীর উৎসস্থল। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে ইম্পর্ট্যান্ট নদী, দক্ষিণের গঙ্গা বলা হয় তাই একে। এর বয়স এবং ব্যাপ্তির জন্য কিন্তু একে গঙ্গার সাথে তুলনা করা হয়, খুব প্রাচীন নদী এটা। ঠিক আছে, কাবেরী নদীর উৎসস্থল কোথায়? কাবেরী নদীর উৎসস্থল হচ্ছে ব্রহ্মগিরি, এটাও দক্ষিণ ভারতের একটা ইম্পর্ট্যান্ট নদী। কাবেরী নদীতে সারা বছরই জল থাকে। কাবেরী নদীর লেংথ কত? কাবেরী নদীর লেংথ খুব বেশি নয় আমাদের অন্যান্য নদীর তুলনায়। কাবেরী নদীর লেংথ হচ্ছে 805 কিলোমিটারের মতো হবে কাবেরী নদীর লেংথগুলো একটু জেনে রাখা ভালো। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে দুটো অংশে ভাগ করেছে কোন নদী? উপদ্বীপীয় মালভূমি অঞ্চলকে দুটো অংশে ভাগ করেছে নর্মদা। ঠিক আছে, এটাও মনে রাখুন, নর্মদা খুব ইম্পর্ট্যান্ট নদী। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের আর এক নাম কি যদি বলা হয়, এটাও কিন্তু অনেকবার অনেক এক্সামে জানতে চাওয়া হয়েছে। পশ্চিমঘাট পর্বতের আর এক নাম হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতের আর এক নাম হচ্ছে সহ্যাদ্রি। এবং পশ্চিমঘাট পর্বতটা আপনারা জানেন পশ্চিম দিকে ভারতবর্ষের আছে। ব্রহ্মপুত্রের তিনটি উপনদীর নাম কি? ব্রহ্মপুত্রের এখানে অপশন দেওয়া ছিল, চারটে অপশন দেওয়া ছিল, এর মধ্যে সুবর্ণগিরি এই অপশনটাও অ্যাড ছিল। ব্রহ্মপুত্রের তিনটি কোনটি ব্রহ্মপুত্রের উপনদী নয়? তাহলে আমরা যদি জেনে রাখি কোনটি উপনদী, তাহলেই হবে লোহিত, সুবনশিরি এবং মানস। এটা আপনারা মনে রাখুন, এই সুবনশিরি আর সুবর্ণগিরি এই দুটো নামের মধ্যে, সুবর্ণরেখা এই দুটো নামের মধ্যে কনফিউজিং করলে চলবে না। সুবর্ণরেখা একটা আলাদা নদী যেটা ঝাড়খণ্ডের মধ্যে প্রবাহিত। ব্রহ্মপুত্রের তিনটি উপনদীর নাম হলো লোহিত, সুবনশিরি এবং মানস। ঠিক আছে, তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কি বলা হয়? উপহ্রদ। ঠিক আছে, উপহ্রদ। তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে এখানে জলভাগ বলা হয়েছে। আর এটা যদি বলা হয় তিন দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কি বলা হয়, তখন কি হবে? তখন হবে উপদ্বীপ। আমরা আগে বলেছিলাম, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে বৃহত্তম উপদ্বীপ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? ভারতে অবস্থিত বলা হয়েছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? মাউন্ট এভারেস্ট। এখানে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা। উচ্চতাগুলো আমরা একবার জেনে নেব। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। আর কারাকোরামের মধ্যে গডউইন অস্টিন বা কেটু সিংহের উচ্চতা কত? 8,611 মিটার। আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8,598 মিটার। এই তিনটে দৈর্ঘ্য, উচ্চতার দিক থেকে কত দৈর্ঘ্য হবে, এই তিনটা দৈর্ঘ্য আপনারা কিন্তু জেনে রাখুন, এগুলো পরীক্ষায় অনেক সময় জানতে চায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখুন। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে কি বলে? সংকীর্ণ উপত্যকাকে বলা হয় দুন। ঠিক আছে, সিন্ধু নদের দৈর্ঘ্য কত? সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে এই 2880 কিমি। আর এটা হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। যদিও গঙ্গা নদীর দৈর্ঘ্যটাকে অনেক সময় কত বলা হয়? অনেক সময় বলা হয় 2500 কিলোমিটারের মতো। ঠিক আছে,
2500 অথবা 25-25 যে অপশনটা আপনারা পাবেন সেই অপশনটাই করতে পারেন, অসুবিধা নেই কিছু। শ্রীনগর কোন নদের প্রবাহ পথে গড়ে উঠেছে? শ্রীনগর গড়ে উঠেছে বিতস্তা নদীর প্রবাহ পথে। ঠিক আছে, বিতস্তার সাথে কোন নদীর লিঙ্ক আছে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান। তাপি নদী ও নর্মদা নদী কোন উপসাগরে পড়েছে? এই বেশিরভাগ পশ্চিম বাহিনী যে নদীগুলো আছে বেশিরভাগই কিন্তু পড়েছে খাম্বাত উপসাগরে। ঠিক আছে, আরব সাগর নয়, কিন্তু খাম্বাত উপসাগর। তাপি নদী এবং নর্মদা নদী কোন উপসাগরে পড়েছে? খাম্বাত উপসাগরে পড়েছে। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আবার আনাইমুদি সম্পর্কে আমরা একটু আগে কি দেখলাম? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সহ্যাদ্রি। এই আনাইমুদি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি হবে এবং পূর্বঘাট পর্বতের অপর নাম কি হবে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান। খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। আর পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে? পূর্বঘাট এবং পশ্চিমঘাট কোথায় মিলিত হয়েছে সেটাও আপনারা নিজে কমেন্ট সেকশনে জানান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখুন, সাতপুরা পাহাড়টি কোন মালভূমি অঞ্চলে অবস্থিত? সাতপুরা পাহাড়টি উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে অবস্থিত। ভারতের পূর্ব উপকূলের একটি প্রধান উপকূল কি? পূর্ব দিকে, অর্থাৎ বলতে যাওয়া হয়েছে ভারতের যে পূর্ব দিক আছে তার একটা প্রধান উপকূল হচ্ছে করমণ্ডল উপকূল। ঠিক আছে, করমণ্ডল উপকূল। কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? কাশ্মীর উপত্যকা হচ্ছে হিমাদ্রি হিমালয় এবং পীর পাঞ্জাল। এটা হচ্ছে পীর পাঞ্জাল পুরোটা। তাহলে কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত? হচ্ছে হিমাদ্রি হিমালয় এবং পীর পাঞ্জাল। মোট কতগুলো দ্বীপ নিয়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত? মোট 265টার মতো দ্বীপ আছে। মোট 265টার মতো দ্বীপ নিয়ে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত। ঠিক আছে, সমগ্র উপদ্বীপীয় মালভূমির গড় উচ্চতা কত? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি কোথাও পাবেন না এই ধরনের প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাই কিন্তু খুব বেশি। সমগ্র উপদ্বীপীয় মালভূমির গড় উচ্চতা বলতে চাওয়া হয়েছে, বেশি হতে পারে কমও হতে পারে, কিন্তু টোটাল গড়টা কতর মধ্যে থাকবে? 600 থেকে 900 মধ্যে, 600 থেকে 900 মিটারের মধ্যে থাকবে গড় উচ্চতাটা। ঠিক আছে, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে অবশ্যই এই ধরনের যে কোনো রকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।